এনইপি 2020 আজকের আলোচনার বিষয় 1986 সালের জাতীয় শিক্ষানীতির 34 বছর পরে 2020 সালে নতুন জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছে, যেটি মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর তত্ত্বাবধানে 2015 সালে শিক্ষা সংক্রান্ত একটি আলোচনার প্রেক্ষিতে 2016 সালের মে মাসে কমিটি ফর ইভলিউশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি এই কমিটি তাদের মতামত সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাছে। এর ভিত্তিতে এনইপি 2016 ড্রাফট তৈরি হয়। এর ভিত্তিতে পরবর্তীকালে শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন মানুষের মতামত গ্রহণ করা হয় এবং সেই মতামতের উপর ভিত্তি করে এই যে ড্রাফট তৈরি হয়েছিল তার বেশ কিছু পুনঃসংস্করণ করা হয়, পুনর্নবীকরণ করা হয়, পুনর্বিবেচনা করা হয় এবং তার প্রেক্ষিতে 2019 সালের 31শে মে এনইপি সাবমিট করা হয়, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি রিপোর্টটা সাবমিট করা হয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের কাছে এবং তারপর ইউনিয়ন ক্যাবিনেটের মাধ্যমে 2020 সালে বিলটি পাস হয়ে যায়। তখন এটির নামকরণ হয় এনইপি 2020। এই এনইপি 2020 বিষয়টা তার আগে একটু বলে রাখা ভালো যে 1986 যে জাতীয় শিক্ষানীতি সেটাকে আমরা বলি ন্যাশনাল পলিসি অন এডুকেশন, আর 2020 জাতীয় শিক্ষানীতিকে বলা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। বেসিক ডিফারেন্স এই দুটোর মধ্যে। তো এই যে 2020 সালের জাতীয় শিক্ষানীতি বিস্তারিত একটা রিপোর্ট প্রতিবেদন পেশ করেন, সেটাকে আমি কয়েকটা ফেজে ভাগ করে এখানে আলোচনাটা রাখছি। প্রথমত, যে এই শিক্ষানীতির মুখ্য উদ্দেশ্য কি। দ্বিতীয়ত যেটা থাকবে, এই শিক্ষানীতির মূল নীতিগুলো কি, কোন নীতিকে সামনে রেখে এই শিক্ষানীতি অর্থাৎ শিক্ষার পরিকাঠামোটাকে তৈরি করার কথা বলা হয়েছে। তারপর থাকবে কিছু সাধারণ পরিবর্তন শিক্ষা কাঠামোর মধ্যে। তারপর থাকবে বিদ্যালয় শিক্ষা সম্পর্কিত এনইপি 2020 বিভিন্ন পরিবর্তনগামী সুপারিশ এবং তারপর উচ্চশিক্ষা সংক্রান্ত এবং পরবর্তীকালে অন্যান্য সুপারিশ, অর্থাৎ আরো কিছু এই জাতীয় শিক্ষানীতির মূল যে ইম্পর্টেন্ট কিছু এরিয়া যেগুলো রয়েছে সেগুলো থাকছে লাস্টের দিকের অংশে। তাহলে পরপর আমি এইভাবে বিষয়টাকে উপস্থাপন করছি। তাহলে প্রথমতই দেখে নেওয়া যাক যে এই জাতীয় শিক্ষানীতির মুখ্য উদ্দেশ্য কি ছিল। প্রথমেই জাতীয় শিক্ষানীতি 2020 মূল উদ্দেশ্যগুলো দেখে নেব। তার মধ্যে সর্বপ্রথম যেটা বলা হচ্ছে যে 2040 সালের মধ্যে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীকে গুণমানসম্পন্ন নিরপেক্ষ শিক্ষার আওতায় নিয়ে আসা, বিশ্বের উন্নততম শক্তিতে রূপান্তর করা। কাকে? এই দেশকে। তাহলে এই জাতীয় শিক্ষানীতির মুখ্য উদ্দেশ্যের মধ্যে যেটা পড়ছে যে আমাদের দেশকে বিশ্বের একটা উন্নততম শক্তিতে রূপান্তর করা এবং শিক্ষার্থী বা শিশুর মধ্যে তার মৌলিক দায়িত্ব এবং সাংবিধানিক মূল্য জাগ্রত করা। সাংবিধানিক মূল্য বলতে সংবিধানকে মান্যতা দেওয়া, মেনে চলা এবং তার
নিজস্বতার মধ্য দিয়ে নৈতিক দিক যাতে জাগ্রত হয় এবং সৌভ্রাতৃত্ববোধ, জাতীয় সংহতি, আন্তর্জাতিকতা বোধ জাগ্রত হবে, সেই রকম শিক্ষা প্রদান করতে হবে শিক্ষার্থীকে। এবং একজন শিশু, একজন ভারতীয় নাগরিক যাতে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়, সেই প্রচেষ্টা এই শিক্ষার মাধ্যমে হবে। জাতীয় শিক্ষানীতির মূল নীতি কি ছিল? শিক্ষাক্ষেত্রে নমনীয়তা নিয়ে আসা। এই নমনীয়তা বলতে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি কিরকম না, শিক্ষার মধ্যে যে কঠোর নিয়মাবলী, সেই নিয়মাবলী কিছুটা হ্রাস করা হবে। অর্থাৎ তোমার এন্ট্রি এবং এক্সিটের ক্ষেত্রে তেমন একটা কঠোরতা থাকবে না। একইভাবে বিষয় নির্বাচনের ক্ষেত্রে, যেমন ধরো মাধ্যমিকের পরে যখন করতে হয় আর্টস, কমার্স, সায়েন্স বা এই রকম বিভিন্ন স্ট্রিমে যখন বিষয় নির্বাচন করতে হয়, তখন যারা মানে সায়েন্স স্ট্রিম নেয়, শুধুমাত্র সায়েন্সের যে সমস্ত সাবজেক্ট সেগুলোই নিতে হয়। কিন্তু এই 2020 শিক্ষানীতির পরবর্তীতে যেটা বলা হচ্ছে যে না, এই ক্ষেত্রে এই রকম কঠোর নিয়ম নীতি থাকবে না, এবং শিক্ষার্থীদের মধ্যে যাতে সৃজনশীলতা এবং চিন্তন শক্তির বিকাশ সাধিত হয়, সেই রকম পাঠ্যক্রম তৈরি করতে হবে এবং বহুবিদ্যা শিখন রীতিকে মান্যতা দিতে হবে। কিরকম বহুবিদ্যা শিখন রীতি বলতে এক কথায় যদি বলা যায় ইন্টিগ্রেটেড এডুকেশন অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা যখন কোনো একটা বিষয়কে উপস্থাপন করছি বা পড়াচ্ছি, শুধুমাত্র সেই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত না থেকে আরো একাধিক বিষয়কে তার সঙ্গে ইনক্লুড করা, এটাই হচ্ছে বহুবিদ্যা শিখন রীতি। এবং শিক্ষার্থীর সার্বিক মানোন্নয়ন, যেটা একবিংশ শতাব্দীর শিক্ষার মূল লক্ষ্য, যে শিক্ষার্থীর মধ্যে সর্বাঙ্গীন বিকাশ সাধন, ঠিক সেই দিকটাই। এবং এই যে চরম পার্থক্যীকরণ প্রত্যাহার, যেটা আমি প্রথমেই বলছিলাম যে নমনীয়তার ক্ষেত্রে এই পার্থক্যীকরণ হচ্ছে এটাই, যে তুমি আর্টস নিয়ে ভর্তি হয়েছো তাই বলে তুমি সায়েন্সের কোনো সাবজেক্ট পড়তে পারবে না, এটা নয়। বা তুমি সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো ঠিকই, কিন্তু তার সঙ্গে তুমি হিস্ট্রি চাইলে রাখতে পারো, তুমি জিওগ্রাফি চাইলে রাখতে পারো, তুমি এডুকেশন চাইলে রাখতে পারো। আবার তুমি আর্টস নিয়ে ভর্তি হয়েছো, সেখানে তোমার যদি কেমিস্ট্রি ভালো লাগে তুমি রাখতে পারো, তোমার ম্যাথ ভালো লাগলে তুমি রাখতে পারো। এই এই যে মানে নমনীয়তা, এই জায়গাটা এখানে ইনক্লুড করা হয়েছে। তাছাড়া ফর্মেটিভ অ্যাসেসমেন্টের গুরুত্ব শিক্ষাক্ষেত্রে প্রদান করা হচ্ছে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা চলতে থাকবে প্রতিনিয়ত, প্রতিদিন, যে কোনো সময় সেটা শিক্ষক কর্তৃক এই ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা মূলত কন্ডাক্টেড হতে হবে। সেটা হতে পারে বিভিন্ন ক্লাস টেস্টের মাধ্যমে, হতে পারে ইমিডিয়েট ফিডব্যাকের মাধ্যমে, হতে পারে বিভিন্ন টাস্কের মাধ্যমে। এবং প্রযুক্তির ব্যবহার, যেটা তোমরা জানো যে এখন যে ডিজিটাল ইন্ডিয়া তৈরির যে মোটো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নেওয়া হয়েছে, ঠিক সেই দিকটাকে যাতে কার্যকরী করা যায়, তার জন্য এই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ শিক্ষার মধ্য দিয়ে যাতে এই প্রযুক্তির ব্যবহারটাকে ইমপ্লিমেন্ট করা যায়, সেই দিকটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্লাসরুমকে ডিজিটাল করতে হবে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে শুরু করে অন্যান্য ভিডিও চার্ট মডেলের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন, কম্পিউটার শিক্ষা, দেখবে একদম প্রাইমারি লেভেল থেকে এখন শিশু শিক্ষার্থীদের এই কম্পিউটার এডুকেশন সম্পর্কে শিক্ষা প্রদান করা হচ্ছে। এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। এবং গবেষণার মানোন্নয়ন এবং বেসরকারীকরণে উৎসাহ প্রদান। কেন? তা এখানে বলবে যে সরকারি প্রচেষ্টায় যদি শিক্ষা ব্যবস্থাকে অধিকতর উন্নত করার মানসিকতাও থাকে, সেটা আমাদের মতো ভারতের মতো উন্নয়নশীল দেশে এটা সম্ভব হয়তো নয়। ঠিক এই জন্যই এই বেসরকারীকরণকে উৎসাহ প্রদান করা হচ্ছে। কেন?
না, কারণ তাহলে সরকার যতটা করার সেটা করলো, এবং তার সঙ্গে সঙ্গে আরো বেসরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার মাধ্যমে সেখানে আরো উন্নত মানের শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদেরকে একটা আহ, মানে কোয়ালিটেটিভ শিক্ষা প্রদান করতে যেখানে সমর্থ হতে পারে, এবং পাঠ্যক্রমের ভার কমানো, যেটা তোমরা এনসিএফ 2005 যেখানে দেখেছো যে লার্নিং উইদাউট বার্ডেন অর্থাৎ বোঝাহীন শিক্ষা, এই কথা কিন্তু 2005 সালেই বলা হয়েছিল। তার ইমপ্লিমেন্টও যথেষ্ট এখন হয়েছে। ঠিক একইভাবে আবার এনইপিতে বলা হয়েছে। কিভাবে ইমপ্লিমেন্ট হয়েছে আমি জাস্ট ফর এক্সাম্পল একটা বলি, যে তোমরা যদি ক্লাস 3 বা 4 এর যে বাচ্চাদের দেখবে একটা বই, সম্ভবত আমাদের পরিবেশ নামে বইটা, যে বইটার মধ্যে ইতিহাস সাবজেক্ট, ভূগোল সাবজেক্ট, বিজ্ঞান, এই তিনটে বিষয়কে মার্জ করা হয়েছে একটা বইয়ের মধ্যে। এর পূর্বে আমরা বা আমাদের থেকেও যারা সিনিয়র তারা যখন পড়াশোনা করতো তখন এই রকম সিস্টেম ছিল না, তখন কি পৃথক পৃথক বই থাকতো। কিন্তু এখন একটার মধ্যেই একাধিক বিষয়কে মার্জ করে সংকুচিত করা হয়েছে, শুধুমাত্র যতটুকু ইম্পর্টেন্ট সেই বিষয়টাকে রাখার জন্য। এটাই হচ্ছে পাঠ্যক্রমের ভার কমানো। এর মূল সুপারিশগুলো কি ছিল? প্রথমত যদি আমরা দেখি যে প্রাক প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিতির হার সুনিশ্চিতকরণ, অর্থাৎ 100% যাতে উপস্থিতি সুনিশ্চিত করা যায় সেই বিষয়ের প্রতি ফোকাস রাখা হয়, এবং একইভাবে 2030 সালের মধ্যে অর্থাৎ আগামী 10 বছর, এটা 20 সালের গল্প, আমি মানে আমাদের রাজ্যে এটা 2024-এর পর ইমপ্লিমেন্ট হয়েছে। তো যাই হোক, তো 2020 সালে যখন এটা তৈরি হয়েছে, ঠিক সেইখান থেকে 2030 সালের মধ্যে যাতে করে এই গ্রস এনরোলমেন্ট রেশিও অর্থাৎ জিইআর, যেটা মানে শিক্ষাঙ্গনে শিক্ষার্থীকে বা শিশুকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, যেটা আমি ফার্স্ট পয়েন্টে উল্লেখ করেছিলাম, যে এনরোল করতে হবে, তাদের ভর্তিটাকে সুনিশ্চিত করতে হবে। এবং প্রশিক্ষণপ্রাপ্ত কাউন্সিলর, যেটা তোমরা দেখবে যে এখন বর্তমানে এই ট্রেন্ড একটা এসেছে যে প্রত্যেকটি স্কুলে স্কুলে একজন করে কাউন্সিলর বা পরামর্শদাতাকে নিযুক্ত করা হচ্ছে। তার মূল কারণই হচ্ছে এটাই, যে যাতে করে শিক্ষার্থীরা সঠিক পথ নির্দেশনাটা পেতে পারে। আচ্ছা, এইবারে আমি জাতীয় শিক্ষানীতির যে সাধারণ যে পরিবর্তনগুলো শিক্ষাক্ষেত্রে করা হয়েছে, সেই বেসিক কিছু চেঞ্জেস গুলো প্রথমে একটু রাখি। প্রথমত যেটা আমি এই যে প্রথমেই বলছিলাম, দেখো যে কেন এমএইচআরডি আমি বলছিলাম যে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, আবার বলছিলাম শিক্ষা মন্ত্রক, এই এনইপি 2020-তে নামটা পরিবর্তন করা হলো। এমএইচআরডির নাম পরিবর্তন করে নাম রাখা হলো শিক্ষা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ এডুকেশন। আর কি, যেখানে জিডিপি অর্থাৎ যে আমাদের যে আয় কর, তার মধ্যে 1.7% শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হয়, সেটা পরিবর্তন করে 6% শিক্ষাক্ষেত্রে ব্যয় করার কথা এখানে বলা হয়েছে। এবং 6 থেকে 14 বছরের পরিবর্তে 3 থেকে 18 বছরের বাচ্চাদেরকে আরটিই অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 তার আওতাভুক্ত করতে হবে। অর্থাৎ যেটা ওখানে 6 থেকে 14 অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত বলা হয়েছিল, কিন্তু এখানে সেটা বলা হচ্ছে না। এখানে একদম প্রি স্কুল সিস্টেম থেকে বা ফাউন্ডেশন লেভেল থেকে একদম হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত এই আরটি অ্যাক্টের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এবং একটা শিক্ষার জন্য একটা নতুন রেগুলেটরি বডি, যেটা ন্যাশনাল এডুকেশন কমিশন, গঠন করা হবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বা প্রধানমন্ত্রী যার হেড হিসাবে থাকবেন।